আমন্ত্রণ জানাচ্ছি দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে। উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ। ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে, আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগাবে। এটার নামই হচ্ছে রাজনীতি। আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি, জাতীয় নাগরিক পার্টি হিসেবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি, এবং এই কয়েকজন সমন্বয়ক, তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন। আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনূসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন। আর ডক্টর ইউনূস পদত্যাগ করবেন, এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ। আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন, উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ডক্টর ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে। প্রথমে 1 ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয়, এরপর সচিবরা বেরিয়ে যান। উপদেষ্টাদের নিয়ে প্রায় 4 ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন। আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনূস বলছেন, গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন, এখন অস্থিরতা তৈরি করছে, মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না, জনদুর্ভোগ তৈরি করছে, যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে। দুজন উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না, এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে, বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ, মানে একদম অল্প। নিয়ন্ত্রিত নির্বাচন হবে, এর দায় তিনি নিতে চান না। আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসেবে সেইটা ক্ষুণ্ণ হবে, আর এই দায় তিনি নিতে চান না। এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি। যে অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না। আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল, তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয়, তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তো এরকম নানান জিনিস ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হয়তো বুঝতে পারেননি, অথবা এনসিপির প্রতি ওনার ভালোবাসার অন্য জায়গা ছিল। ইভেন তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বা এনসিপিদেরকে তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে, তারা বলছে তারা পাশ করবে না, তিনি বলছেন তোমরা নামো। তো সেখান থেকে যে কোনো রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে, তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে, এটা যে কোনো কেউই হবে। ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এনসিপির। ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য, কি বলা হয় যে আপনার মানে বিক্ষোভ করার জন্য সেখানের গেটের মধ্যে ঢুকার চেষ্টা করা হয়। তাহলে বুঝতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি, উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন, যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে। সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত, যথেষ্ট। আপনার মব ভায়োলেন্স, যেখানে মব ভায়োলেন্স হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে? লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী নেড়ে চেড়ে বসছে। অনেক ঘটনা যেগুলো এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে, এবং এনসিপির প্রতি তো করছেই। আপনাদের খেয়াল থাকার কথা, 5ই আগস্টের পর বন্যার সময় এই এনসিপির নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে, কিন্তু সেই টাকার সুষ্ঠু বন্টন আদৌ কি হয়েছে? আমি তো কুমিল্লার ছেলে, আমার এলাকায় এনসিপির কি মাল গেছে ভাই? রাস্তাটাই ঠিক হয় নাই, হাঁটু সমান গর্ত। কি করছেন? তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও অনেক কিছুর জন্য দায়ী, আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী, বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী। আর এই মুহূর্তে আসলেই সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের পক্ষে সম্ভব না, এটা কিন্তু সত্যি। বিতর্কিত হবে, যেখানে তিনি বলছেন সারা পৃথিবী তাকাই থাকবে তিনি একটা নির্বাচন দিবেন, এরকম নানান টেনশন, স্ট্রেস। তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল, সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে। খালি ওনাকে নিয়ে মানুষ হয়তো বাজে শব্দ ব্যবহার করে না, কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নিন্দিত নন্দিত হইয়েন না, নন্দিত নিন্দিত হইয়েন না, পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না।
মানে একটু সম্মান দিয়ে পরে ঘুরে পেঁচে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে, বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে, নোবেল পাইছে, সবই বুঝেন তিনি। এনসিপি অবাধ্য, ওনার বাকিরাও অবাধ্য। আর এখানে বাধ্য কেন হবে? যার যার ধান্দায় সে ব্যস্ত। এনসিপির ধান্দায় ব্যস্ত, দেশ গঠনে কারো সময় নাই। বিএনপির ধান্দায় ব্যস্ত। ডক্টর ইউনূসও নিজের গ্রামীণ ব্যাংক, নিজের এনবিআর এর মামলা, তারপর হচ্ছেন যে সেই 616 কোটি টাকা, ইউনিভার্সিটির একটা লাইসেন্স, অনেক কিছু তিনিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন। এটা তো বাস্তব ভাই, এগুলা শুনতে যেমনই লাগুক। দেশের মানুষ কি পাইছে, এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব, এই যে স্ট্রেস, এটা তিনি পাচ্ছেন, সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না। সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান সম্মানটা থাকতে আমি সরে যাই, একটা নির্বাচন সুন্দর পদ্ধতিতে উনি দিয়ে হস্তান্তর করে যাবেন। মাঝপথে সরে গেলে এটা তো হলো না। ভিডিওতে এই মুহূর্তে বাংলাদেশে অনেক ধরনের ঘটনা ঘটছে। বাংলাদেশে যখনই কোনো ঘটনা ঘটছে তখনই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কোথাও না কোথাও একটা ট্যাগ কিন্তু পড়ছে। এতে হয় কি, মূল অপরাধী যারা বিভিন্ন সময় তারা কিন্তু পার পেয়ে যায়, আবার হয়তোবা তারাও ঘটায়, কার কথা এখন বলার সুযোগ নেই। নির্বাচনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে নানান অস্থিতিশীল ঘটনা ঘটবে, আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্যোগপ্রবণ এরিয়া হিসেবে টার্গেট করা হয়েছে গোপালগঞ্জকে। তবে গোপালগঞ্জে গতকালকে মানে আজকে রাতে যা ঘটছে, এ থেকে স্পষ্ট বার্তা যে আগামী নির্বাচনে গোপালগঞ্জ এরিয়াকে খুবই নজরদারিতে রাখতে হবে। গোপালগঞ্জের আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ডে হঠাৎ করেই বিশাল ককটেল বিস্ফোরণ, প্রকৃতির মধ্যে ধুমধাম আওয়াজ, মানুষের মধ্যে ভয়ভীতি। আর এই আনসার কম্পাউন্ডে যারা ছিল দৌড়ে টোড়ে সবাই রুম থেকে বের হয়েছে যে কোথায় কি ঘটে গেল। গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা, এখানে আনসার ব্যাটালিয়ন অফিস কম্পাউন্ড নামক একটা এরিয়া আছে। সেই কম্পাউন্ডেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি গত 5 দিনে, মাত্র 5 দিনে এই গোপালগঞ্জ জেলার 3টি স্থানে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনা ঘটে যাচ্ছে। রাত 10টার দিকে কে বা কারা বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে ডাইনিং বিল্ডিং এবং মডেল বিল্ডিং এর মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গায় আপনার জর্দার কৌটায় কালো ট্যাপ পেঁচানো ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণে এলাকায় বিকট শব্দ হয়। দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে স্থান ত্যাগ করে চলে যায়। তো ক্ষয়ক্ষতি তেমন কিছু হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোপালগঞ্জ বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তাসকিন, তিনি বলছেন ককটেল বিস্ফোরণের ঘটনায় তেমন বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, বিষয়টি আমরা খতিয়ে দেখব। 26 জানুয়ারি গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, 28 জানুয়ারি জেলা এবং দায়রা জজ আদালতের যিনি বিচারক আছেন তার বাসভবন কম্পাউন্ডে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, আর সর্বশেষ এই আনসার কম্পাউন্ডে ঘটল। অর্থাৎ ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এখন পেছনে কে? ওই যে এখন যারা এখানে কথাবার্তা বলছে যে পতিত যারা আছে রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য অথবা নির্বাচন যেন সুষ্ঠু না হয় এর জন্য তারাই আসলে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। কিন্তু গণমাধ্যমে আসছে দুর্বৃত্ত। এখন এই দুর্বৃত্ত আসলে কারা? তবে আমার মনে হয় যে আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো সারা বাংলাদেশে খুব যে স্বাভাবিক তা না। নজরদারির অভাব আছে, পুলিশের মানবিক মনোবল ভেঙে গেছে, কারণ পুলিশ অনেক জায়গায় ভালো কাজ করতে গেলে আপনার বিপদে পড়ে মবের শিকার হয়। কখনো পুলিশকে আওয়ামী লীগের মানে দোসর শেখ হাসিনার পুলিশ, আবার কখনো স্বৈরাচার পুলিশ। আসলে পুলিশ যে কোথাও গিয়ে একটা ভূমিকা রাখবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে নানান কিছু মাথার মধ্যে রাখতে হয়। পরিস্থিতি নিজেদের বিপরীতে গেলেই পুলিশ টুলিশ বাঙালি চিনে না, সেনাবাহিনীও কিন্তু এখন চিনে না, যার কারণে পুলিশের যে নৈতিক মনোবল সেইটা ফিরে আসা জরুরি। এখন এটা আসলে আদৌ কতটুকু ফিরে আসবে? নির্বাচন মাত্র হাতের গোনা আর 10 থেকে 12 দিন। তো গোপালগঞ্জ জেলা সরকারের বিশেষ আপনার নজরদারিতে আছে, গোয়েন্দা নজরদারি থেকে শুরু করে সবকিছু এখানে বাড়ানো হবে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং নির্বাচন সুষ্ঠু হয়। তবে আমি যারা আওয়ামী লীগ করেন, যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, দেখেন এই মুহূর্তে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার দলের জন্য ক্ষতিকর। আর এরকম মামলায় একবার জেলে ঢুকলে সহজে কিন্তু বের হতে পারবেন না, এমনকি যে কোনো জায়গায় মবের শিকার হয়ে মাইরাও ফেলতে পারে। সো যা করবেন, যদি এরকম কোনো খারাপ চিন্তা থাকে বুঝে শুনে করবেন, দায়ভার শুধুমাত্র আপনার। ঠিক আছে, মেজর আখতারুজ্জামান বিএনপির চেয়ারপারসন জেল চালায় জামাতে চলে গেছে।
সেল চালায় জামাতে যোগ দিয়েছে। আবার তার আরেক, আপনি না ই করছেন, এগুলো দেখাইছেন নাকি সুসত্য পাঠক, যে তার আরেক পোলা গেছে কি হেফাজতে নাকি খেলাফতে, মানে সব মৌলবাদী দলে। মেজর জলিল চলে গেছিল ভাই, কোটা জামাত। মিলিটারিকে ইসলামীকরণের যে উদ্যোগ, এটি সর্বসমন্বয়ে হয়েছে। বিএনপি, আওয়ামী লীগ সবাই করেছে। এবং আওয়ামী লীগ কেন করলো আমি এটা বুঝি না, কারণ যত মৌলবাদী হবে ততই আওয়ামী লীগের বিরুদ্ধে যাবেই। কারণ আওয়ামী লীগরা তারা মনে করে পাকিস্তান ভাঙার জন্য মূল দায়ী, পেয়ারে পাকিস্তান ইসলামিক দেশ ভেঙে ফেলেছে, আওয়ামী লীগ ইসলামের শত্রু মনে করে, শেখ হাসিনা নাস্তিক মনে করে, এগুলো তারা মনে করে। এটা আপনি কোনোদিন বুঝাইতে পারবেন না। একটা মসজিদ বানায় জামাতেরা বিএনপির মুসলমান মনে করেন, আওয়ামী লীগের মনে করে। এটা আমরা আওয়ামী লীগের বন্ধুদের বুঝাইতে পারি না। এটাই হলো আমাদের চীনের দুঃখ। আমরা যে বুঝাই এত, আরে ভাই আমরা তো এমপি মন্ত্রী হব না, আসাদুজ্জামান নুরুজাই আওয়ামী লীগের এমপি হবে না, বা সে মেয়র হবে না, মন্ত্রী হবে না, আমিও হব না। কারা হবে ভাই? আপনারাই হবেন। আমাদের এই কথায় যদি ইউনূস সরকারের পতন ঘটে, আওয়ামী লীগ ক্ষমতায় যায়, কথার কথা, আমাদের কথাই তো হবে না, সবার মূল্যতে হবে। কিন্তু কার লাভ হবে? ফায়দা তো আওয়ামী লীগের। আমরা কার বিরুদ্ধে বলতেছি? মৌলবাদী শক্তি কোনোদিনই আওয়ামী লীগের ঢাকিতে যাবে না। এটা আমি আওয়ামী লীগের লোকদের বুঝাইতে পারি না, এমনকি বিএনপি দ্বারা বুঝাইতে এখন কেমন লাগে। এই যে দেখেন মারামারি আরো হবে সামনে 12 তারিখের পরে দেখবেন জামাত বিএনপির অনেকেই বললেন না এরা আওয়ামী লীগের ভয়ে এক হয়ে যাবে। না রে ভাই, ক্ষমতার দ্বন্দ্বে কি বাপ পোলাকে ছাড়ে না। সুলতান সুলেমান তার পোলারে মেরে ফেলছে, 2 পোলারে মেরে ফেলছে। সুলতান সুলেমানের দাদা তার বাপের মেরে ক্ষমতায় গেছে। আপনি গিয়াসুদ্দিন আজম শাহ, যার নামে মাজার আছে বাংলাদেশে, 17 ভাইয়ের চোখ বন্ধ করে দিছে। কেউ কাউকে ছাড় দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জামাত নিয়ে নানা রকম কল্পকাহিনী, রীতিমতো জামাত বিরোধী যারা শক্তি তাদের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে। জামাত সব পারে, জামাত অদ্ভুত সব কৌশল করতে পারে, এবং সে সকল কৌশল বাস্তবায়ন করার জন্য তাদের যাবতীয় মেশিনারিজ আছে, তাদের টাকা আছে, লোক আছে, জনবল আছে। তারা বিভিন্ন জায়গাতে ডেলি 1000 টাকা দিয়ে রিক্সাওয়ালাদেরকে তারা নিয়োগ করেছে, এবং তারা বলার চেষ্টা করছে রিক্সাওয়ালারা যে আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টি দেখলাম, এবার একটু জামাত দেখি। তো এই কথাগুলো বলে তারা ভোটারদের মন গলানোর চেষ্টা করছে বলে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে, এবং বিএনপির লোকজনও এটা নিয়ে মাঠ গরম করছে। জামাতের মহিলা কর্মীরা যারা আছেন তারা বোরকা পরে পরে বাড়িতে যাচ্ছেন, বিকাশ নম্বর নিচ্ছেন, মানুষদেরকে সাহায্য করছেন, কোরআন শরীফ দিচ্ছেন, তসবিহ দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আবার অনেকে বলার চেষ্টা করছেন যে বোরকা পরে অনেক পুরুষ মহিলার রূপ ধরে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন। অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত 2 কোটি বোরকা বানিয়ে ফেলেছে ভোটের দিন কাজ করার জন্য। সত্য মিথ্যা ডাজ নট ম্যাটার, কিন্তু এই গল্পগুলো সিরিয়াসলি চলছে। এবং এগুলো করে অনেকে বলার চেষ্টা করছে যে জামাত মূলত 170টি আসনে নিশ্চিত বিজয়ের জন্য একটা ছক তৈরি করেছে, মাস্টার প্ল্যান। এবং এই মাস্টার প্ল্যানগুলো আমি কিন্তু বলছি না, এগুলো ইন্টারনেট খুঁজলে আপনি পাবেন। এবং 170টা সিটে কি করে জামাত একেবারে চোখ বুজে জয়লাভ করবে, সেই পয়েন্ট নম্বর 1, 2, 3, 4, 5 এগুলো হাতে কলমে ভিডিও করে, অডিও করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এমনভাবে উপস্থাপন করেছে আপনি বিশ্বাস না করে পারবেন না। আমার যারা দর্শক, মানে তারা খুব হাই লেভেলের। আমি মনে করি আমার যারা দর্শক তারা সবাই জ্ঞানী, গুণী, শিক্ষিত, সজ্জন ব্যক্তি রয়েছেন। তাদের কাছে এগুলো খুব ছেলে খেলা মনে হতে পারে, তবুও তো অনেকে জানতে চাইতে পারেন। যেমন অনেক হয়তো জানেন, খুব ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় 150 সিট রয়েছে। 150 সিট রয়েছে, 150টি সিট রয়েছে, যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে। জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থেকে 5000 থেকে 10,000। এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল সিটগুলো তারা টার্গেট করে এখানে 20 লাখ ভোটার, আবার বলছি 20 লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটেড ঢাকা শহরে এনেছেন। আচ্ছা, এটা সত্য মিথ্যা আমরা জানি না। যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যেকটি আসনে যদি 1 লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে, আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র 10,000 হয়, তাহলে 1,10,000 ভোট। এবছর যত কম লোক ভোট কেন্দ্রে আসবে, অর্থাৎ যেমন দেখা গেল যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল, জীর্ণ শীর্ণ, বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না, ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি, আমরা এমনি তো পাশ করে যাব। অথবা অনেকে মনে করছে যে আচ্ছা ঠিক আছে, সকালবেলা আবার রাতে একটু ছিলছুল পিটিয়ে দেবো আর কি। কিন্তু প্রতিটা কেন্দ্রে যদি সেই যে কটি সংসদীয় আসন আছে যে আমাদের ডেডিকেটেড 500 করে লোক থাকে, জাস্ট 500 লোক, তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু ছিলটিল পিটিয়ে আসবেন, সেটা তো সম্ভব হবে না। গেল 1। 2 নম্বর হলো যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছে না এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন,
কাজেই তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত, এবং ভোটাররা, বিএনপি যারা ভোটাররা, তারা মনে করবেন ওই আওয়ামী লীগ জমানার মতো ভোট দিলেই বা কি না দিলেই কি আমাদের প্রার্থী তেমনি জয়লাভ করবে। তো সেখানে তারা আসলেন 5%, 3%, 6%, আর বাকি জামাতের 1 লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল। বলেন তো ফলাফলটা কি হবে? ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে। এইভাবে গ্রামে বাংলায়, মানে ঢাকা শহরে যেভাবে এই 20 লাখ ভোটের কথা বলা হচ্ছে, আর প্রবাসী ভোট 15 লক্ষ প্রবাসী ভোট, এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে। এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কবে এসে পড়বে ওটা জামাতি নির্ধারণ করে দিয়েছে বা দিবে, হোয়াট এভার মেবি, ডাজ নট ম্যাটার। এখন ওখানে সেই 15 লাখ ভোট, এখানে গেল 20 লাখ, ওখানে গেল 15 লাখ ভোট, সেটা কিভাবে হবে, কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কোন কোন আসনে যদি 10,000 করে আপনি 15 লাখ ভোট দিয়ে দেন তাহলে কয়জনের কপাল পড়বে? মানুষজন গল্প বানিয়ে ফেলেছে। এরপর আরো অনেক সুন্দর সুন্দর গল্প, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করলো, শিবির জয়লাভ করলো। সবার অভিযোগ ছিল, প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে ব্যালট পেপার, এটি জামাত আগেই ডুপ্লিকেট কপি নীলক্ষেত থেকে তারা ছাপিয়ে রেখেছিল, এবং সেখানে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা আগেই ব্যালটে এটা সিল মেরে ব্যালট বাক্সে ভরে রেখেছিল বা ভরে দিয়েছে। ফলে নিরঙ্কুশভাবে, অপ্রত্যাশিতভাবে, অভাবনীয়ভাবে শিবিরের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে। একই কাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে বিএনপির যারা লোকজন আছে। তা সেটারই ধারাবাহিকতায় এখন বলার চেষ্টা করছে যে এই যে ব্যালট পেপারগুলো, এই ব্যালট পেপারগুলো আলটিমেটলি জামাত যদি ছাপিয়ে ফেলে নীলক্ষেতের মতো করে, আমি মানে নিজের কোনো বক্তব্য না, কিন্তু আমি জাস্ট কার্যকরণ বলছি, যদি ছাপিয়ে ফেলে, তারপরে যদি তারা এগুলোতে দাঁড়িপাল্লাতে সিল মেরে থাকে, যদি জামাতের মহিলা যারা কর্মী আছে সারা বাংলাদেশে, ধরেন 50 লাখ লোক, 50 লাখ মহিলা তাদের রিক্রুট করা আছে, এত দরকার নেই। আপনি প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ভাগ করে দেন, 50 লাখই ধরেন সারা বাংলাদেশে, এরকম 50 লাখ মহিলা যারা বুরকা পরে যাবেন, যাদের সকলের কাছে 5টা করে ভোট থাকবে, তাহলে 50 লাখ ইন্টু 5টি করে ব্যালট থাকবে, এবং তাদেরকে ওইভাবে আপনি ঢালাওভাবে তাদেরকে যাকে বলা হয় তল্লাশি করবেন, সিল মারা ব্যালট পেপার উদ্ধার করবেন, ভোট কেন্দ্রে ওই কাজগুলো করবেন, এগুলো আপনি করতে পারবেন না, প্রেক্ষাপটে তছনছ হয়ে যাবে সেখানে। তো এইভাবে করলে যদি 50 লাখ ভোট ইন্টু 5 কত হলো? 2.5 কোটি ভোট। এখন 2.5 কোটি ভোট যদি কোনো প্রার্থীর পক্ষে পড়ে, সেখানে কি ধরনের একটা রেজাল্ট আসবে? এবং সেই রেজাল্ট অনুযায়ী যদি 170টি আসনে জামাত জয়লাভ করে, কেউ কেউ অবশ্য একটু কমায় দিচ্ছে, বলছে 162টি আসন তারা টার্গেট করে এভাবে আগাচ্ছে, হোয়াট এভার মেবি, তাহলে জামাতের সরকার গঠন করে ফেলবে। এবং এই কথা বলে বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, আর এই কথা বলে জামাতকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে, তার ফলাফলটা আসলে নির্বাচনের 12 তারিখে কি হবে বলা যাচ্ছে না। তবে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা, এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, সেটা নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, তারপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যারা এনসিপির এই মুহূর্তে যারা আছে, নাহিদ ইসলাম, তারা সবাই হঠাৎ করে নির্বাচনের শেষ সপ্তাহে এসে তারা অতিরিক্ত বা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে। ভেরি সিগনিফিক্যান্ট, অকল্পনীয়। এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এইগুলো একটা। 2 নম্বরে যেটা হচ্ছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি হঠাৎ করে দেখলাম যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে তিনি গেলেন। তিনি গত কয়েক মাস যাবত ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন, কথাবার্তা তেমন বলেননি, চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে কথাবার্তা বলেননি, এবং বিদেশে অনেক দিন যাবত তিনি যাচ্ছেন না। কিন্তু সাম্প্রতিক সময় তার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসছে প্রাকৃতিকভাবে, তার চেহারা ভালো হয়ে গেছে, এবং তিনি যেভাবে সেখানে গিয়ে বক্তব্য বললেন, যেভাবে বাংলাদেশের সমস্যাগুলো, মানে পুরো আমাদের দেশের যে আমরা প্রতারণার একটা রাজ্য গড়ে তুলেছি, একটা লং, মানে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া বাংলায় সাবলীলভাবে যে দীর্ঘ বক্তৃতা দিলেন, গত 17 মাসে এত সুন্দর বক্তব্য তিনি দিতে পারেননি। চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন। এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ, এরই মধ্যে চীনের সঙ্গে একটি ড্রোন কারখানা, সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য চট্টগ্রামে একটি ইপিজেড স্থাপন করা, এরপরে চীনের অর্থায়নে উত্তরবঙ্গে একটি বিশাল হাসপাতাল স্থাপন করা,
যা কিনা ভারত মনে করছে এখানে এই হাসপাতালের আড়ালে চীন মূলত এখানে তাদের সামরিক যন্ত্রপাতি স্থাপন করবে এবং এই সকল সামরিক যন্ত্রপাতি দিয়ে ইজিলি সেই শিলিগুড়ি করিডর থেকে শুরু করে সেই উত্তরবঙ্গ রিলেটেড ভারতের যে সকল রাজ্য রয়েছে সব রাজ্যের উপর চীন নজরদারি করতে পারবে। অন্যদিকে চট্টগ্রামের যে অঞ্চলটিকে সেই সামরিক কারখানা রূপে ঘোষণা করা হয়েছে সেটি মূলত ভারতকে দেওয়া হয়েছিল, ভারতকে সেখান থেকে বাদ দিয়ে চীনকে সেটা দেওয়া হলো। এই সময়টিতে হঠাৎ করে এসে উনি যে ঘুরে দাঁড়ালেন একেবারে নির্বাচনের আজকের আমি ভিডিওটি যখন করছি তখন 29 তারিখে, জানুয়ারি মাসের 29 তারিখ, এই সময়টিতে এসে যেভাবে সরকার ঘুরে দাঁড়িয়েছে, যেভাবে জামাতের আসন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং এর বিপরীতে বিএনপির যে নড়াচড়া এটা কমে যাচ্ছে। বিএনপির নেতা সম্পর্কে নানা রকম নেতিবাচক ছোটখাটো যে ঘটনা, সেই ঘটনাগুলোকে পাহাড়ের মতো বড় করে যেভাবে প্রচার করা হচ্ছে, তিনি তার ছাত্রদলের সভাপতি, তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিবকে তিনি কেন তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন, এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে মানে রাকিবের জন্য। তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গোলাম পরওয়ার কিভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন, কোথায় জামাত আর কোথায় সেই বিএনপি, দেখো দেখো দেখো, সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে, দালালি করতে হবে। এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাইট হ্যান্ড, তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টারমাইন্ড ডক্টর আলী রিয়াজ, তিনি সাম্প্রতিক সময় যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা 6 মাস মূলত এমপি হিসেবে নন, মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলির সদস্য রূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন, সংবিধান সংশোধন করবেন, তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন। অর্থাৎ 6 মাস তারা এই 17 মাসের সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন। এই যে নির্বাচনের এই কয়দিন আগে আলী রিয়াজ সাহেবের এই ধরনের বক্তব্য, এই বক্তব্য দ্বারা কি বোঝাচ্ছে? নির্বাচনে যারা লম্ফজম্প করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন? এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা পার্লামেন্টে অধিবেশনে ডেকে তারা যদি সংবিধান সংশোধন না করেন, জুলাই সনদ যদি পাশ না করেন, তো সেক্ষেত্রে সরকার কি করবে? সেক্ষেত্রে সরকার কি নির্বাচন বাতিল করবে? আর যারা নির্বাচিত হলেন তাদের অবস্থা কি সেই 70-এর যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিলেন, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্যরা